অপরাধ সংঘটিত হয়েছিল ৪৩ বছর আগে। এরপর সেই অপরাধের বিচারের জন্য মামলা হয়েছে, বিচার হয়েছে, অপরাধীরাও শাস্তি পেয়েছে। কিন্তু ৪৩ বছর পর সেই একই অপরাধে অন্য কাউকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার ঘটনা বিচার ও আইনের শাসনের ইতিহাসে নজিরবিহীন। অথচ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কথিত অভিযোগে সাবেক সফল মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এমনই এক অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীন বাংলাদেশে বিগত ৪০ বছরে দেশের কোনো থানায়, কোনো আদালতে যার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, সবসময় প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। অথচ এই ধরনের স্বচ্ছ জীবনযাপনকারী এই ব্যক্তিত্বকে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গ্রেপ্তার করা হয়। সেই রাতেই তার বিরুদ্ধে দায়ের করা হয় আরও ৯টি মামলা। এক নাগাড়ে রিমান্ডে রাখা হয় ২৯ দিন। এভাবে এই প্রবীণ নেতাকে অমানবিক কষ্ট দিয়ে একই বছরের আগস্টে তাকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে কথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেষ পর্যন্ত পূর্বের ৩২টি থেকে ৬টি আর নতুন অভিযোগ অর্থাৎ মোট ৭টি অভিযোগে ট্রাইব্যুনালে জনাব মুজাহিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। নানা অসঙ্গতিতে ভরপুর এক বিচার সম্পন্ন করে ২০১৩ সালের ১৭ জুলাই জনাব মুজাহিদের মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায়ে চার্জ নম্বর ১ অনুযায়ী সাংবাদিক বুদ্ধিজীবী শহীদ সিরাজ উদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যা ও চার্জ নম্বর ৬ অনুযায়ী ঢাকার মোহাম্মদপুরস্থ ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের রাজাকার ক্যাম্প পরিদর্শন ও বুদ্ধিজীবী হত্যায় সম্পৃক্ততার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। জনাব মুজাহিদকে চার্জ নম্বর ৭ তথা ফরিদপুরের বাগচর গ্রামে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগেও মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এর মধ্যে চার্জ ১ অর্থাৎ সাংবাদিক বুদ্ধিজীবী শহীদ সিরাজ উদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যার অভিযোগে বলা হয়, তৎকালীন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজ উদ্দিন হোসেন দৈনিক ইত্তেফাকে ঠক বাছিতে গা উজার নামে একটি কলাম লিখেন, যাতে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের তীব্র সমালোচনা করা হয়। পরবর্তীতে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সেই কলামের প্রতিক্রিয়ায় আরেকটি কলাম লিখেন, যা ১৯৭১ সালের ১৬ সেপ্টেম্বর তারিখে দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়, যেখানে জনাব সিরাজ উদ্দিনকে ভারতের দালাল হিসেবেও সমালোচনা করা হয়। ফলে সিরাজ উদ্দিন হোসেন জামায়াত ইসলামী ও আলবদর বাহিনীর টার্গেটে পরিণত হন এবং ১৯৭১-এর ১০ ডিসেম্বর দিবাগত রাতে মাঙ্কি ক্যাপ পরিহিত ৭-৮ জন যুবক তাকে নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে গেলে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণে ট্রাইব্যুনালে একজন মাত্র সাক্ষী ছিলেন অপহৃত বুদ্ধিজীবী শহীদ সিরাজ উদ্দিনের ছেলে সাংবাদিক শাহিন রেজা নূর। ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসা সাংবাদিক শাহিন রেজা নূরের ভাষ্য অনুযায়ী শহীদ সিরাজ উদ্দিন হোসেন দৈনিক ইত্তেফাকে নিজ নামে রাজনৈতিক ভাষ্যকার বা অনামী বই নামে রাজনৈতিক নিবন্ধ লিখতেন, কিন্তু ঠক বাছিতে গা উজার বা এ ধরনের কোনো প্রবন্ধ শহীদ সিরাজের ৩টি ছদ্মনামের কোনোটিতেই, এমনকি তার নিজ নামেও তৎকালীন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়নি। লেখাটি প্রকাশিত হয়েছে স্টাফ রিপোর্টারের নামে। সাধারণভাবে প্রশ্ন জাগে, একজন নির্বাহী সম্পাদক কি কখনো স্টাফ রিপোর্টারের নামে কলাম লিখেন? আর কোনো সচেতন চোখ লেখাটি দেখলেই বুঝতে পারবে এটি জনাব শাহিন রেজা নূরের প্রদত্ত তথ্যানুযায়ী সিরাজ উদ্দিন হোসেনের লেখা নয় এবং দৈনিক ইত্তেফাকের ওই কলামের পাতাটি পরে সংযোজন করা হয়েছে। আর দৈনিক সংগ্রামে প্রকাশিত অতএব ঠক বাছিও না লেখাটিতেও নিজ পিতা শহীদ সিরাজ উদ্দিনের নাম বা ছদ্মনাম উল্লেখ করা হয়নি বলে সাক্ষ্যে তথ্য দেন জনাব শাহিন রেজা নূর। এছাড়া লেখাটিতে ভারতীয় দালাল, ব্রাহ্মণ্যবাদের দালাল এই শব্দগুলোর উল্লেখ ছিল না। এমনকি অতএব ঠক বাছিও না এই নিবন্ধের লেখক কে ছিলেন তাও সাক্ষী নিজে জানেন না বলে উল্লেখ করেন। তাহলে এ ধরনের একটি অভিযোগে কিভাবে জনাব মুজাহিদ দোষী সাব্যস্ত হতে পারেন? জনাব শাহিন রেজা নূর সাক্ষী হিসেবে আরও তথ্য দেন, শহীদ সিরাজ উদ্দিনকে অপহরণের পরপর তিনি কোনো মামলা না করলেও
1972-73-এ রমনা থানায় দালাল আইনে যে মামলা করা হয়েছিল তাতে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলায় জনাব মুজাহিদকে আসামি করা হয়নি, বরং আসামিদের একজনের নাম ছিল খলিল বলেও তথ্য দেন জনাব শাহিন রেজা নূর। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় আদালত খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং সে রায় বাস্তবায়নও হয়েছিল। সাক্ষীতে যে বিষয়বস্তুটা এসছে সেটা হলো যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কোনো সম্পৃক্ততা ছিল, এই কথাটা উনি জবানবন্দিতে স্পেসিফিক বলতে পারেন নাই। আমরা জেরাতে তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার বাবার হত্যাকাণ্ড সম্পর্কে, অর্থাৎ শহীদ সিরাজউদ্দিন হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা কোনো মামলা করেছিলেন কিনা। উনি স্পেসিফিক আমাদের প্রশ্নের জবাবে বলেছেন যে হ্যাঁ, একটা মামলা করেছিল এবং সেই মামলায় খলিল নামে একজন ভদ্রলোকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। শুধু তাই নয়, ওই মামলাটাতে 164 ধারার জবানবন্দিও ছিল এবং উনি আরও স্পেসিফিক্যালি বলেছেন যে এই মামলাটাতে 72-তে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের নাম ছিল না। তারপরও ডিফেন্স কাউন্সিল হিসেবে এটা আমার কাছে বোধগম্য নয় যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সম্পৃক্ততায়, স্পেশালি শহীদ সিরাজউদ্দিন হোসেনের এই মার্ডার কেসের ব্যাপারে, যেহেতু একটি স্পেসিফিক মামলা ছিল, একটি স্পেসিফিক জাজমেন্ট ছিল, তারপরেও তাকে কিভাবে সম্পৃক্ত করে ডেথ পেনাল্টি দেওয়া হলো, আইনজীবী হিসেবে এটা আমার মাথায় এখনও পর্যন্ত কাজ করে না। এবং আমি আশাবাদী যে অ্যাটলিস্ট এই 1 নম্বর ইস্যুতে অ্যাপেলেট ডিভিশনে আমি আশা করি যে এই জায়গা থেকে আমরা খালাস পাবো এবং অব্যাহতি পাবো। মামলা এবং রায়ের খবর তৎকালীন সংবাদপত্রে ফলাও করে প্রচার করা হয়েছিল। জনাব শাহিন রেজা নূর আদালতে আরও তথ্য দেন যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত তার পিতার অপহরণ ও হত্যা সংক্রান্ত স্মৃতিচারণমূলক যেসব লেখা তিনি লিখেছেন সেগুলোর কোনোটিতেই তিনি জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সম্পৃক্ত করেননি। তাহলে এ ধরনের অভিযোগে একজন জাতীয় নেতা কিভাবে শাস্তি পেতে পারেন? চার্জ 6, ঢাকার মোহাম্মদপুরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন ও বুদ্ধিজীবী হত্যার সম্পৃক্ততার অভিযোগটিও মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় জুড়ে দেন। এই ঘটনায় জনাব মুজাহিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যাতায়াতের অভিযোগ আনা হলেও 1971 সালে সেই ইনস্টিটিউটেরই গার্ড জনাব রহম আলী জানতেনই না 71 সালে এখানে জনাব মুজাহিদ কখনো এসেছিলেন। এই গার্ডের কাছ থেকে মিথ্যা সাক্ষ্য নিতে না পারায় তারই ছেলে রুস্তম আলীকে জনাব মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী বানায় প্রসিকিউশন। রুস্তম 1971-এ ছিলেন নাবালক। ওই সময় বয়স কত ছিল না? ওরা ছোট তখন খেলাধুলা করতো, 12-10 উনি ওই ছোট মানুষ তো ওদের খেলাধুলা করতো, সব মানে ওই দিয়ে ঘুরতো বেশি। বড় কে? ওনার নাম কি? রুস্তম। অথচ তার পিতা জীবিত থাকা সত্ত্বেও সেই সাক্ষ্য দিতে আসে ট্রাইব্যুনালে। তবে এই রুস্তমই ইতিপূর্বে বিটিভিতে এক সাক্ষাৎকারে নিজে বলেছিল বাঙালি কোনো ব্যক্তিকে সে 1971 সালে ওই ইনস্টিটিউটে আসতে বা যেতে দেখেনি। জনাব মুজাহিদকে দেখা তো দূরের কথা। গোলমাল হওয়ার পরে তারপর দিন দেখছি রাত্রে 12টার সময় সব পাকিস্তান আর্মিরা বিডিআর নিয়ে আসলো, গেট নিয়ে এসে সব লাইঙ্গা ভরা ইয়া ভরাইয়া ট্রাক ভরিয়া সব ঢুকাইছে দিনের সময়। অগর ওই দিনের সময় রেখে খোল পিটাইতো। যেসব আমার আব্বা যে কথাটা বললো আমার বাবা, এই কথাটা সম্পূর্ণই রাইট। এবং এই যে বিল্ডিংয়ে মারতো বলছে, সেইটাও এই বিল্ডিংয়ে যে সিঁড়ি আছে, সিঁড়ির সঙ্গে এই জানলা আছে, এই সাইডে জানলার সাথে বাঁশ বাঁধাইতো, বাঁশ বাইন্দা এরপর এদেরকে ঝুলাইয়া মারতো। এমনি যে রাজাঘাটা জায়গা যারা আসে দেখি কাগজ চিনতে পারতেন না? হ্যাঁ, চিনতে পারতাম না। উনি ধরেন টাইসের কথাটা অনেক আগে, অনেক আগের কথা, এখন তো লোকও নাই, মরি দূরে আছে শেষ। আমরা তো আমরা শুনতেছি যে নিজামী মুজাহিদ আসতো, আপনি কি দেখছেন? না, আমি আগে দেখি বেশিরভাগই দেখছি বিহারি, না বাঙালি খুব কম, 2-1 বাঙালিও চিনতাম না। চিনতাম যদি বাড়ি ঘরে থাকতো, ওরা থাকলে দেশে থাকতে চিনতাম, ওরা অর্থ নাই তো। মিরপুর আর মোহাম্মদ বিহারি তো চলে গেছে। এমনকি খোদ এই কলেজের বর্তমান প্রিন্সিপাল, তদানীন্তন প্রিন্সিপালের সন্তান জানেন না সত্যি সত্যি এখানে জনাব মুজাহিদ বা মাওলানা নিজামীর আদৌ কোনো আনাগোনা ছিল কিনা। কোন সালে এসেছে? আমার 72 72 ও তার মানে তো 19 পড়ি। ওই সময় তো অনেক দিন আগের কথা। ওই সময় তাদের জন্ম বা তাদের কতটুকু তার মানে প্রতিপত্তি বা কতটুকু তাও তো জানি না। ওই সময় আপনারা এইভাবে না, ওই সময় তাদের অস্তিত্ব শুনিও না। মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের ব্যাপারে সাক্ষী দিয়েছেন একজন ব্যক্তি যার নাম রুস্তম আলী।
তার জবানবন্দি এবং জেরাতে যে জিনিসগুলো আনার চেষ্টা করেছিলাম, যে তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের, হিজ অ্যালাইভ, উনি এখনো বেঁচে আছেন, উনিও স্বীকার করেছেন বেঁচে আছেন, কিন্তু তাকে সাক্ষী হিসাবে এখানে নিয়ে আসা হলো না। তারপর রুস্তম আলীর বাবা ছিল ডিরেক্টলি মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের তৎকালীন সময়ের দারোয়ান, এবং ওই কলেজের পিছনেই তার বাবা অবস্থান করত। আমরা যখন জেরাতে জিজ্ঞাসা করলাম যে আপনার বাবা কেন সাক্ষী হিসেবে আসলেন না, সে বলল বাবার থেকে আমি অনেক ভালো জানি। তার বাবা চাবি রক্ষণ করে, আর্মিদের দেখাশোনা করে, লুক আফটার করে, অথচ তার বাবার থেকে ছেলে ভালো জানে, যার বয়স ছিল 10। এটা তার বাবার সাক্ষাৎকার থেকেও আমরা জেনেছিলাম। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে ভদ্রলোক আলী হাসান মুজাহিদ সাহেবকে দেখছেন একদিন, মুজাহিদ সাহেব, নিজামী সাহেব এবং গোলাম আজম সাহেব যাচ্ছিলেন, সে গেট দিয়ে বাজার করতে যাচ্ছিল, এবং সে আলবদরদের কাছ থেকে কথাবার্তা শুনে বুঝেছে যে এরা হচ্ছে নিজামী, মুজাহিদ এবং গোলাম আজম। এই প্রথম তাদেরকে দেখলেন, এবং তার স্টেটমেন্ট থেকে একবারে দেখার পর উনি কোথায় গেলেন, কার সাথে বসলেন, কোথায় বসলেন, কি আলোচনা করলেন, এটা উনি আর স্পেসিফিক্যালি ওনার টোটাল জবানবন্দি এবং জেরাতে কোথাও বলতে পারলেন না। তার উপরে বেস করে এরকম ডেথের মতো একটা জাজমেন্ট, আমি মনে করছি যে এই জাজমেন্ট আসলে সঠিক হয় নাই, এবং সুপ্রিম কোর্টে এটাতে রিলিফ পাওয়ার সম্ভাবনা 100% বলে আমি মনে করি। পৃথিবীর কোনো বিচারই শেষ বিচার নয়। প্রতিটি বিচারের পরলৌকিক জবাবদিহিতার ভয় যেমন থাকে, ইহলৌকিকভাবেও তা পুনর্বিবেচনার আবেদন রাখে। আর তাই ইতিহাসের স্বার্থেই ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার কাঙ্ক্ষিত মান বজায় রেখে সব পক্ষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে যথার্থ সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।